প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা। টাইম এক্সক্লুসিভ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আরিফুর রহমান। দর্শক, যে যেখান থেকে যেভাবে অনুষ্ঠানটি দেখছেন, সোশ্যাল মিডিয়াও যারা দেখছেন, তারা আপনারা এই অনুষ্ঠানটি শেয়ার করবেন, সবাইকে জানিয়ে দেবেন। আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো আপনাদের সামনে বলছি। যে আপনার ঢাকায় লাখো ওসমান হাদি নামাজে জানাজায় লাখো মানুষের ঢল। হাদি চিরদিন বাংলাদেশের মানুষের বুকের ভেতর থাকবে, জানা যায় প্রধান উপদেষ্টা। এছাড়া আলোচনা করব সুদানি শহীদ 6 শান্তিরক্ষীর মরদেহ ঢাকায়, রোববার জানাজা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু। এছাড়া আলোচনা করব গাজার জন্য $112 বিলিয়ন পরিকল্পনার খসড়া যুক্তরাষ্ট্রের। দর্শক, আজকে আমাদের সাথে সম্মানিত অতিথিরা আছেন ডাক্তার মঞ্জুর মোর্শেদ, এছাড়া আছেন মাহবুবুর রহমান, রাজনৈতিক বিশ্লেষক। এছাড়া ঢাকা থেকে যোগ হবেন নূর হোসেন, যিনি এনটিভি সংবাদকর্মী হিসেবে পরিচিত। এছাড়া সংবাদ আপডেট সহ জনাব নাজবুল হাসান আছেন আমাদের সাথে। দর্শক, আজকে এমন একটি দিন, বিশেষভাবে শোকাবহ দিন বাংলাদেশের জন্য। টাইম টেলিভিশন পরিবার গভীরভাবে শোকাহত। এমন মৃত্যু আসলে কেউ চায়নি কখনো। এখন আমরা চলে যাব নাজমুল হাসানের কাছে আপডেট জানতে। ধন্যবাদ হারিফ, এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক, শ্রোতা এবং প্যানেলিস্ট সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ শনিবার, ডিসেম্বর মাসের 20 তারিখ। ভেনিজুয়েলাতে আরেকটি ট্যাঙ্কার আটক করেছে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড। আজ সেটি এমনটি জানিয়েছে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির যিনি দায়িত্বে আছেন, সেই ক্রিস্টি নোইম। এবং এবং তিনি বলেছেন যে শনিবারই তিনি এটি নিশ্চিত করেছেন যে ভেনেজুয়েলার উপকূলে প্রেসিডেন্ট ট্রাম্প যে অবরোধের নির্দেশ দিয়েছেন, ভেনেজুয়েলা থেকে কোনো ট্যাঙ্কার ভেনেজুয়েলা বন্দর ত্যাগ করেও যেতে পারবে না, ভেনেজুয়েলা বন্দরে প্রবেশও করতে পারবে না। একটি ট্যাঙ্কার ভেনেজুয়েলার বন্দর থেকে তেল নিয়ে আন্তর্জাতিক সমুদ্র সীমায় পৌঁছানোর কিছুক্ষণ পরেই যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড সেটি আটক করে এবং সেটিকে সিজ করে নিয়ে যায়, ব্লকেট যেটি প্রেসিডেন্ট ট্রাম্প নির্দেশ দিয়েছেন সেটিকে কার্যকর করার কারণে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে এটি হচ্ছে দ্বিতীয় ট্যাঙ্কার যেটিকে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড আটক করলো ভেনেজুয়েলার উপকূলে। অবশ্য আন্তর্জাতিক সীমানায়, সমুদ্রের যে আন্তর্জাতিক সীমানা রয়েছে সেই সীমানার ভিতরে এটি আটক করেছে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড। এবং সেখানে ইতিমধ্যেই যুক্তরাষ্ট্র ব্যাপক সামরিক অভিযান প্রস্তুতির গ্রহণ করেছে এবং বিপুল পরিমাণ যুক্তরাষ্ট্রের সবচেয়ে সর্বাধুনিক, বিশ্বেরই সবচেয়ে সর্বাধুনিক যেটি যুদ্ধ জাহাজ রয়েছে, সেই জেরাল্ড ফোর্ড, যেটি পারমাণবিক ক্ষমতা সম্পন্ন, এবং সেটি সেখানে এখন অবস্থান করছে। তার আশেপাশে আরো বেশ কিছু জাহাজ, ডেস্ট্রয়ার, ক্রুজার শিপ সেখানে অবস্থান করছে। এবং ভেনেজুয়েলার উপরে প্রেসিডেন্ট ট্রাম্পের চাপ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। আজকে দ্বিতীয় ট্যাঙ্কারটি আটক করার পাশাপাশি ইতিমধ্যেই যুক্তরাষ্ট্র থেকে ভেনেজুয়েলার যে প্রেসিডেন্ট মাদুরো এবং তার পরিবারের নিকটতম সদস্যদের বিরুদ্ধে স্যাংশন আরোপ করেছে যুক্তরাষ্ট্র। অতএব চারিদিক থেকে ভেনেজুয়েলার উপর একটি চাপ সৃষ্টি করা হয়েছে এবং এই চাপের ফলে অবশ্য কিছু প্রতিক্রিয়াও দেখা যাচ্ছে। ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা আজকে জানিয়েছেন, তিনি এবং মেক্সিকোর প্রেসিডেন্ট শাইনবাম, তারা দুজনেই আজকে জানিয়েছেন যে ভেনেজুয়েলার উপরে যুক্তরাষ্ট্রের এই একতরফা অভিযান এই পরিস্থিতির কোনোভাবেই উন্নত করবে না, বরং একটি ক্যাটাস্ট্রফিক মানবিক সমস্যা, একটি ভয়াবহ মানবিক সমস্যা সৃষ্টির ক্ষেত্রে ভূমিকা রাখবে বলে তারা মনে করেন। এবং দুজনেই, দুই প্রেসিডেন্টই, মেক্সিকোর প্রেসিডেন্ট এবং ব্রাজিলের প্রেসিডেন্ট, এই বিষয়টিতে যুক্তরাষ্ট্রকে আরো ধৈর্য ধারণের পরামর্শ দিয়েছেন এবং তারা বলেছেন যে মেক্সিকো বিরুদ্ধে, বিশেষ করে ভেনেজুয়েলার বিরুদ্ধে এই ধরনের যুক্তরাষ্ট্রের একতরফা আক্রমণ কোন যুক্তরাষ্ট্রের স্ফীত লক্ষ্য অর্জনে সহায়ক হবে না, সেটিও তারা বলেছেন। এবং যদিও তারা সরাসরি প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে কোনো অনুরোধ করেনি, তারা শুধু বলেছেন যে এই ধরনের আক্রমণ সেই এলাকার পরিস্থিতিকে আরো বিপন্ন করে তুলবে। একটা বিষয় যেটি বলার চেষ্টা করছে সেটি হচ্ছে যে জেফ্রি এপিস্টেনের যে ফাইলগুলো
গত পরশুদিন ডিপার্টমেন্ট অফ জাস্টিসের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছিল। তার মধ্যে থেকে কয়েকটি ছবি সরিয়ে ফেলা হয়েছে। যেগুলো গতকাল পর্যন্ত দৃশ্যমান ছিল, সেই ছবিগুলো আজকে আর দৃশ্যমান নয় এবং সেটি দেখা যাচ্ছে যে তার মধ্যে ১৬ টি ফাইল সরিয়ে ফেলা হয়েছে। তার মধ্যে বেশ কিছু ছবি রয়েছে যে ছবিগুলোতে প্রেসিডেন্ট ট্রাম্পকে দেখা গিয়েছে সেই ছবিগুলোতে। সেগুলো এখন আর নেই। কিছু একদিনের মতো সেগুলো ওয়েবসাইটে ছিল চলমান কিন্তু আজকে আর সেটি দেখা যাচ্ছে না। এবং সেটি জনসমক্ষের পক্ষে আর জনসাধারণ সেটি ভিউ করতে পারছেন না। সেটি সরিয়ে ফেলা হয়েছে। আজকে ডেলাওয়্যার সুপ্রিম কোর্ট যুক্তরাষ্ট্রে কেন পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি যিনি এই মুহূর্তে $৬০০ বিলিয়ন সম্পদের মালিক, সে ইলন মাস্কের বার্ষিক বেতনের যে একটি প্যাকেজ রয়েছে, সেই প্যাকেজটি হচ্ছে ডেলাওয়্যার স্টেটে যে কোম্পানিগুলো তার রেজিস্ট্রি করা, সেই কোম্পানিগুলো থেকে প্রতি বছর $৫৬ বিলিয়ন আ বা বা তিনি পেতেন পারিশ্রমিক হিসাবে। সেটা পারিশ্রমিকও বলা যেতে পারে, বেতনও বলা যেতে পারে, অন্যান্য সুযোগ সুবিধার প্যাকেজও বলা যেতে পারে। $৫৬ বিলিয়ন এবং এই প্যাকেজটি অতিরিক্ত দেওয়া হয়েছে এবং এটি যখন তাকে দেওয়া হয়, তখন যথাযথ নিয়ম মানা হয়নি। এমন অভিযোগে একটি নিম্ন আদালত, যেটি ডেলাওয়্যারের নিম্ন আদালত, সেই আ বে বে ইলন মাস্কের সেই $৫৬ বিলিয়ন এর যেই বেতনের প্যাকেজ, সেটি স্থগিত করে দিয়েছিল। কিন্তু দেলোয়ার সুপ্রিম কোর্টের কাছে আপিল করার পর দেলোয়ার সুপ্রিম কোর্ট ইলন মাস্কের পক্ষে রায় দিয়েছেন। এবং তারা বলেছেন যে এবং যদিও আ আ ২ বছর গত ২ বছর ধরে ইলন মাস্ক ডেলাওয়্যার সুপ্রিম কোর্টে এই মামলা নিয়ে লড়ছেন। কিন্তু আজকে এই মামলার ফলাফল, গতকাল ইনফেক্ট এই মামলার ঘোষণা হওয়ার পর তার বা বা বিজয়ের ঘোষণার পর তিনি অবশ্য সন্তোষ প্রকাশ করেছেন। যদিও তিনি হুমকি দিয়েছিলেন যে ডেলাওয়্যার স্টেট থেকে তিনি তার মালিকানাধীন কোম্পানিগুলো সরিয়ে নেবেন। কিন্তু এখন হয়তো আর সরিয়ে নেবেন না। তার কারণ ডেলাওয়্যার সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই তার প্যাকেজটি বহাল রাখার সিদ্ধান্ত জানিয়েছে এবং তাতে অবশ্য তার আরেকটি লাভ হচ্ছে, সেটি হচ্ছে যে টেসলাতেও তার যে প্যাকেজ রয়েছে, সে প্যাকেজ পাওয়ার কথা। যদিও তিনি ইতিমধ্যেই টেসলাকে সরিয়ে নিয়েছেন আ আ আ টেক্সাসে, টেক্সাস স্টেটে। সেখানেও তার এই প্যাকেজ পাওয়ার কথা। প্রায় $১ ট্রিলিয়ন এর প্যাকেজ টেসলার শেয়ার হোল্ডাররা অনুমোদন করেছে ইতিমধ্যেই। ডেলাওয়্যার সুপ্রিম কোর্টের এই বিজয় তাকে টেক্সাসেও সেই $১ ট্রিলিয়ন এর প্যাকেজ, যে বেতনের প্যাকেজ কিংবা পারিশ্রমিক বলেন, যেটাই বলেন, তার প্যাকেজ, সেই প্যাকেজ পাওয়ার ক্ষেত্রে সুবিধাজনক অবস্থায় নিয়ে যাবে। সেটি বলা হচ্ছে যে এই মুহূর্তে ইলন মাস্ক এমন অবস্থায় রয়েছেন যে বিশেষ করে টেসলার প্রায় ২ ডবল ডিজিট শেয়ারের মালিক তিনি। প্রায় 20% ২০% বেশি শেয়ারের মালিক এবং এর কারণে প্রতিদিনই তিনি যেই পরিমাণ অর্থ আয় করেন, তিনি হবেন মানব ইতিহাসে ১ম মানব সন্তান যিনি $1 ট্রিলিয়ন সম্পদের মালিক হওয়ার অবস্থায় চলে এসেছেন। ইতিমধ্যেই আজকে তার যে শেয়ারের বাজার মূল্য, তাতে তার সম্পদের পরিমাণ $৬০০ বিলিয়ন। মিলিয়ন নয় কিন্তু। আবারও বলি, $৬০০ বিলিয়ন, বিলিয়ন ডলার। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি সেটি হচ্ছে যে আ যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন এবং কাস্টম এনফোর্সমেন্ট এর আ হেফাজতে থাকা অবস্থায় গত ৪ দিনে ৪ জন অভিবাসীর মৃত্যু হয়েছে এবং এতে বেশ ক্ষোভের সঞ্চার হয়েছে। অভিবাসী কমিউনিটিতে ইতিমধ্যেই মামলাও দায়ের করা হয়েছে এই মৃত্যুকে কেন্দ্র করে। যেখানে ২০২৫ সালে এই পর্যন্ত আইস হেফাজত, অর্থাৎ ইমিগ্রেশন এবং কাস্টম এনফোর্সমেন্ট এর হেফাজতে থাকা অবস্থায়, তাদের ডিটেনশন এ থাকা অবস্থায় ৩০ জন অভিবাসীর মৃত্যু হয়েছে এবং যেটি ২০০৪ সালের পর কোন বছরে এত বেশি মৃত্যু আইসের ডিটেনশন এ, অর্থাৎ ইমিগ্রেশন এবং কাস্টম এনফোর্সমেন্ট এর ডিটেনশন এ আর কখনো হয়নি। এই পর্যন্ত ৩০ জনের মৃত্যু হয়েছে এবং গত ৪ দিনে ৪ জনের মৃত্যু হয়েছে। যদিও আইস কর্তৃপক্ষ জানিয়েছে যে এটি সংখ্যার হিসাবে তেমন বেশি নয়। যেই পরিমাণ বন্দী আটক আছেন, অভিবাসী বন্দী আইস ডিটেনশন সেন্টারে, সেটি ১০০ ভাগের ১ ভাগও নয় এই ৪ টি মৃত্যু। তারপরেও তারা বলেছেন যে এটি এবং সেজন্যই তারা, যদিও লসুট ইতিমধ্যেই মামলা দায়ের করা হয়েছে। তবে যারা মামলা দায়ের করেছেন তারা বলেছেন যে আইস ডিটেনশন সেন্টারে অবহেলা এবং
বিভিন্ন ধরনের মানসিক নির্যাতনের কারণে তারা হয়তোবা এই ৪ জন ৪ দিনে মৃত্যুবরণ করেছেন এবং এর ফলে আইস ডিটেনশন সেন্টারে যেভাবে পরিচর্যা করা হয়, যাদের সেখানে অন্তরীণ করা হয়, সেই বিষয়টিকে নজর দেওয়ার গুরুত্ব আরোপ করেছেন আইস। এই অভিযানের বিপক্ষে যারা রয়েছেন এবং যারা অভিবাসীদের নিরাপত্তা এবং তাদের সামাজিক অবস্থানের কথা বিবেচনা করে তাদের প্রতি মানবিক আচরণ আন্দোলনে লিপ্ত রয়েছেন, তারাই আজকে এই ক্ষোভটি প্রকাশ করেছেন যে আইস ডিটেনশন সেন্টারে পর্যাপ্ত পরিমাণে পরিচর্যা করা হচ্ছে না কিংবা ন্যূনতম পরিচর্যা করা হচ্ছে না। অনেক ক্ষেত্রে তারা এই অভিযোগও পেয়েছেন আইস ডিটেনশন সেন্টার গুলোতে। গতকাল আপনাদের জানিয়েছিলাম এলিস স্টেফানিক, যিনি নিউ ইয়র্ক স্টেটের গভর্নর পদে ডেমোক্রেটিক গভর্নর ক্যাথি হোকুলকে চ্যালেঞ্জ করার জন্য ১ম এ নাম লিখিয়েছিলেন, ১ম ঘোষণাটি দিয়েছিলেন তিনি এলিস স্টেফানিক, যিনি প্রেসিডেন্ট ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন যদিও এবং যাকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মনোনয়ন দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প গত মার্চ মাসে, জানুয়ারি মাসে ইনফেক্ট, কিন্তু মার্চ মাসে সেটি প্রত্যাহার করে নিয়েছিলেন। তার কারণ স্টেফানিক যদি তার রাষ্ট্রদূতের দায়িত্বভার গ্রহণ করেন, তাহলে তার শূন্য আসনে যে কংগ্রেসের নির্বাচন হবে, সেই নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী চলে আসলে হাউসে অর্থাৎ যুক্তরাষ্ট্র কংগ্রেসে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা এমন এক পর্যায়ে গিয়ে পৌঁছবে যাতে প্রেসিডেন্ট ট্রাম্পের অনেক প্রত্যাশিত এবং আকাঙ্ক্ষিত বিল পাস করা মুশকিল হয়ে যাবে। সেই কারণে এলিস স্টেফানিককে কংগ্রেসেই রেখে দেন, রাষ্ট্রদূতের মনোনয়নটি প্রত্যাহার করে নেন। সেই এলিস স্টেফানিক প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে তার ঘনিষ্ঠতার আহ, মনে করে ঘনিষ্ঠতার কারণে তিনি গভর্নর পদে নির্বাচন করার ঘোষণাও দিয়েছিলেন। প্রাইমারি যদিও তিনি প্রাইমারিতে তাকে যেতে হবে না এমন একটি ধারণা সৃষ্টি হয়েছিল প্রথম দিকে, কিন্তু গত দিন কয়েক আগে লং আইল্যান্ডের যে নাসাউ কাউন্টির এক্সিকিউটিভ রয়েছেন, যিনিও প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ এবং এলিস স্টেফানিকের চাইতেও বেশি দিন ধরে প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ, সেই ব্রুস বিকারম্যান ব্ল্যাকম্যান যখন ঘোষণা দেন যে তিনিও গভর্নর পদে নির্বাচন করতে চান, এতে কিছু বিব্রতকর অবস্থায় পড়ে যান এলিস স্টেফানিক এবং গতকাল তিনি তার মনোনয়ন তিনি নির্বাচনে দাঁড়াবেন না, গভর্নর পদে নির্বাচনে তার যে প্রচারের অভিযান ছিল সেটিও সাসপেন্ড করে দেন। এমনকি মার্জরি টাইলারের মতো আরেকজন প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ সমর্থক ছিলেন, মাগার একজন বেশ সোচ্চার কণ্ঠও ছিলেন, মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন সেই মার্জরি টাইলার গ্রিনের মতো সেই এলিস স্টেফানিক, যিনিও অতটা ম্যাগার সমর্থক ছিলেন না কিংবা ম্যাগার পক্ষে সোচ্চার কণ্ঠ ছিলেন না, যদিও প্রেসিডেন্ট ট্রাম্পের বিভিন্ন পদক্ষেপকে তিনি কংগ্রেসে বেশ শক্তভাবে উপস্থাপন করেছিলেন, সেই এলিস স্টেফানিক নির্বাচনও করবেন না তার কংগ্রেসের আসনে। অতএব সেই ঘোষণার কয়েক ঘন্টা পরেই প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু নিউ ইয়র্ক স্টেটের গভর্নর পদে রিপাবলিকান প্রার্থী হিসাবে ব্রুস ব্ল্যাকম্যানকেই এন্ডোর্স করেছেন আজ। অতএব দেখা যাচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্প নীরব সমর্থক ছিলেন এতদিন ব্রুস ব্ল্যাকম্যানের, যেটি ব্রুস ব্ল্যাকম্যান ইঙ্গিত দিয়েছিলেন তার মনোনয়ন ঘোষণার সময়, সেই কথাটি আজকে সত্য প্রমাণিত হলো যে গভর্নর ক্যাথি হোকুলের বিরুদ্ধে রিপাবলিকান প্রাইমারি যদি না হয় আর কেউ যদি কোনো রিপাবলিকান প্রার্থী না দাঁড়ায় প্রাইমারিতে, তাহলে গভর্নর হোকুলের সাথে সম্ভাবনা রয়েছে ব্রুস ব্ল্যাকম্যানের গভর্নর পদে লড়ার রিপাবলিকান প্রার্থী হিসেবে। তবে বর্তমানে নিউ ইয়র্ক স্টেটের যিনি লেফটেন্যান্ট গভর্নর রয়েছেন, সেই ডেলগাডো অবশ্য ডেমোক্রেটিক প্রাইমারিতে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন ক্যাথি হোকুলের বিরুদ্ধে। ডিপোর্টেশনের ব্যাপারে অত্যন্ত করুণ একটি কাহিনী প্রকাশিত হয়েছে নিউ ইয়র্ক টাইমস এবং সেটি নিউ ইয়র্ক সিটির একটি পরিবারকে কেন্দ্র করে। নিউ ইয়র্ক সিটির একটি চীনা পরিবারের ৬ বছর বয়স্ক সন্তান এবং তার বাবাকে গত বুধবার ইমিগ্রেশন এবং কাস্টম এনফোর্সমেন্ট শেষ পর্যন্ত ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির নির্দেশে চীনে ডিপোর্ট করতে সক্ষম হয়েছে। গত থ্যাংকস গিভিং এর আগের দিন তাদের নির্ধারিত হাজিরার সময় তারা যখন 26 ফেডারেল প্লাজাতে যান, তখন ৬ বছর বয়স্ক সন্তান এবং তার বাবা চীনা অভিবাসী দুজনকেই গ্রেফতার করে নিয়ে যায় আইস এবং বাবাকে পাঠিয়ে দেয় অরেঞ্জ কাউন্টির একটি জেলে।
আর তার ৬ বছরের সন্তানকে পাঠিয়ে দেয় আরেকটি শেল্টারে, যেখানে অপ্রাপ্ত বয়স্কদের অন্তরীণ রাখা হয় ডিপোর্টেশন এর পূর্বে। কিন্তু এই অবস্থাতে বাবা মুষড়ে পড়েন এবং তিনি তার ছেলে আত্মহত্যা করারও চেষ্টা করেন। তার ছেলের প্রতি ব্যাকুলতার কারণে, ছেলেকে না দেখতে পেরে, এবং শেষ পর্যন্ত ইমিগ্রেশন কর্তৃপক্ষ দুজনকেই ডিপোর্ট করার প্রক্রিয়া শুরু করেন এবং খুব দ্রুত তাদেরকে চীনে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। এবং গত ২৬শে নভেম্বর তাদের গ্রেপ্তার করা হয় এবং গত বুধবার মাত্র প্রায় ১০ থেকে ১২ দিন পরেই তাদের চীনে পাঠিয়ে দেওয়া হয়। বাবা বলেছেন যে তারা দুজনেই ১ম এ দীর্ঘদিন ধরে লড়াই করেছেন এই ডিপোর্টেশন এর বিরুদ্ধে, এবং নিয় নিয় প্রা প্রতিনিয়তই তারা ২৬ ফেডারেল প্লাজায় হাজিরা দিতেন তাদের ডিপোর্টেশন প্রক্রিয়া চলমান থাকার কারণে। কিন্তু এবার যখন সর্বশেষ থ্যাংকসগিভিং এর আগে হাজিরা দিতেন, তখনই তারা অন্তরীণ হন এবং তাদেরকে ডিপোর্টেশন প্রক্রিয়াটি চূড়ান্ত করা হয় এবং তাদেরকে আর কোন সুযোগ না দিয়ে ডিপোর্টেশনের কাজটি চূড়ান্ত করে ফেলেন ইমিগ্রেশন কর্তৃপক্ষ। বাবা বলেন যে তিনি ডিপোর্টেশনে শেষ পর্যন্ত রাজি হয়েছেন, কারণ তিনি তার সন্তানকে আর ছেড়ে চীনে ডিপোর্টেড হতে চাননি। তারা এইজন্যই দুজনেই একসাথে ডিপোর্টেশনের আবেদন করেছেন এবং দুজনকেই চীনে পাঠিয়ে দেওয়া হয়েছে। আরেকটি বিষয়, এবং এই ব্যাপারে হোমল্যান্ড সিকিউরিটি জানিয়েছেন যে আমরা আনন্দের সঙ্গে অত্যন্ত আ সন্তুষ্টির সঙ্গে জানাচ্ছি যে বাবা এবং তার ৬ বছর সন্তান দুজনকেই চীনে, তাদের নিজ দেশ চীনে পাঠাতে সক্ষম হয়েছে হোমল্যান্ড সিকিউরিটি দপ্তর। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছিলাম সেটি হচ্ছে যে সেটি হচ্ছে যে গভর্নর হোকুল আজকে ভেটো দিয়েছেন একটি বিলে। যে বিলটি হচ্ছে যে নিউ ইয়র্ক স্টেটে পাস করা হয়েছিল অ্যাসেম্বলি এবং সিনেটে, যে নিউ ইয়র্ক সিটি সাবওয়েতে ২ জন কন্ডাক্টর বাধ্যতামূলকভাবে থাকবেন প্রতিটি ট্রেনে। অর্থাৎ প্রতিটি সাবওয়ে আ বা বা সাবওয়ে লাইনে আরকি, অর্থাৎ যখন ট্রেনটি চলে, আপনারা জানেন ১০ টি ট্রেনের একটি ট্রেন থাকে, ১০ টি কামরার একটি ট্রেন থাকে। সেই ১০ টি কামরার ট্রেনে একজন চালক এবং একজন কন্ডাক্টর বাধ্যতামূলকভাবে থাকার জন্য একটি বিল পাস করা হয়েছিল নিউ ইয়র্ক স্টেট সিনেট এবং অ্যাসেম্বলিতে। গভর্নর হোকুল সেটিতে ভেটো দিয়েছেন এবং সেটি ভেটো দেওয়ার ফলে সেটি এখন কার্যকর, যদিও এতদিনও প্রচলিত রয়েছে সেটি। তবে কতদিন পর্যন্ত এই ভেটো আ পা কার্যকর থাকবে কিংবা ভেটো ওভাররাইড করা হবে কিনা সেটি অবশ্য এখনো জানা যায়নি। তবে ট্রানজিট কর্তৃপক্ষ পরীক্ষামূলকভাবে কয়েকটি ট্রেন চালানোর চেষ্টা করছেন একজন মাত্র ক্রু দিয়ে তাদের অর্থনৈতিক সাশ্রয়ের জন্য। কিন্তু যারা কন্ট্রাক্টরদের যে ইউনিয়ন রয়েছে তারা বলেছেন যে এমটিএ কর্তৃপক্ষ যদি শেষ পর্যন্ত একজনের আ কা ট্রেন চালায়, একজনের মাধ্যমে একটি ট্রেন অপারেট করে, তাহলে প্রায় ৩৬৫০ কর্মী তাদের চাকরি ৩৬০০ মতন কর্মী তাদের চাকরি হবে। ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ইউনিয়ন এইজন্যই এই বিলের বিরোধিতা করেছেন এবং প্রায় ৩৬০০ কন্ট্রাক্টর তাদের চাকরি হারাবেন যদি শেষ পর্যন্ত এমটিএ এই বিল কার্যকর করার সুযোগ পায়। নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি আ খুব ক্ষোভের সাথে অবশ্য আজকে সাংবাদিকদের বলেছেন যে তার যে মনোনীত আ আ যিনি ডিপার্টমেন্ট অফ হায়ারিং, অর্থাৎ সিটি হলে যিনি ডিপার্টমেন্টের হায়ারিং এর দায়িত্ব, অর্থাৎ প্রায় ৭০,০০০ মানুষ যারা চাকরির সুযোগ খুঁজতে জামদানি প্রশাসনে তাদের দেখভাল করার মূল দায়িত্ব যাকে দেওয়া হয়েছিল, তিনি তার অতীত সম্পর্কে তিনি তেমন কিছু জানতেন না। তিনি হচ্ছেন ডি কস্টা এবং তার যখন মনোনয়ন ঘোষণা করা হয় গত ১৮ই ডিসেম্বর, তার একদিন পরেই অ্যান্টি ডিফামেশন লীগ, অর্থাৎ যারা ইহুদিদের বিরুদ্ধে, ইহুদি সম্প্রদায়ের বিরুদ্ধে বিভিন্ন সময় বিক্ষোভ কিংবা কুৎসা রটনা করেছে, তাদের একটি হিসাব রাখে। তারা সেই অ্যান্টনি ডি কস্টার নামটি প্রকাশিত হবার পরপরই তারা তাদের প্রায় ১০ থেকে ১১ বছর আগে এই অ্যান্টনি ডি কস্টা যে সমস্ত মন্তব্য করেছিলেন ইহুদিদের বিরুদ্ধে, ইহুদি সম্প্রদায়ের বিরুদ্ধে, সেগুলি প্রকাশ্যে নিয়ে আসে এবং এটি জানাজানি হওয়ার কিছুক্ষণ পরেই সেই অ্যান্টনি ডি কস্টা পদত্যাগ করেন। মামদানি প্রশাসন যেটি জানুয়ারির ১ তারিখ দায়িত্বভার গ্রহণ করবে। সেই প্রসঙ্গে বলতে গিয়ে জোহরান মামদানি আজকে গতকাল বলেছেন ইনফ্যাক্ট স্ট্যাটেন আইল্যান্ডে, যে তিনি এই বিষয়টি সম্পূর্ণই জানতেন না। তিনি যদি জানতেন তাহলে অ্যান্টনি ডি কস্টাকে এই সুযোগটি তিনি দিতেন না তাদের প্রশাসনে। তারপরে তিনি বলেছেন যে নিউ ইয়র্ক সিটি এই বিষয়ে যথেষ্ট গুরুত্বের সাথে বিবেচনা করবে এবং ভবিষ্যতে যাদের
চাকুরি যাদেরকে তিনি তার প্রশাসনের বিভিন্ন পদে দায়িত্ব দিবেন তাদের এই বিষয়টি ভালো যথাযথভাবে যাচাই বাছাই করা এবং এই জন্য ট্রানজিশন টিম একটি বাহিরের আইনি প্রতিষ্ঠানকেও নিয়োগ দেওয়ার চিন্তা ভাবনা করেছে এবং হয়তোবা আগামী দিন কয়েকের মধ্যেই নিয়োগের ঘোষণাও দেওয়া হবে। এখন থেকে যে সমস্ত বা যে সমস্ত ব্যক্তিদের এই ট্রানজিশন টিমের মাধ্যমে মেয়র জোহরান মামদানির টিমে অন্তর্ভুক্ত করা হবে, প্রশাসনিক টিমে, তাদের এই অতীতের বিষয়গুলো ভালোভাবে যাচাই বাছাই করা হবে। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি, শেষ করছি, আজকে নতুন একটি স্টাডির কথা, নতুন একটি গবেষণা ভিত্তিক জরিপের কথা। আমরা অনেকেই হয়তো জানি যে এতদিন ধরে যে বাবা-মা এবং তাদের সন্তানদের মধ্যে, স্কুলগামী সন্তানদের মধ্যে বিরোধ লাগতো বেশিরভাগ ক্ষেত্রেই হোমওয়ার্ক কিংবা তাদের তারা যেখানে থাকতেন, তাদের বাসায় যেই কামরাটিতে থাকতেন সেই কামরার বিভিন্ন আ কামরাকে অযত্নে রাখার কারণেই বেশিরভাগ ক্ষেত্রে বাবা-মা এবং তাদের সন্তানদের সাথে ঝগড়া বিবাদ, বাদানুবাদ হতো। কিন্তু এই জরিপটি যেটি নেওয়া হয়েছে সেটি হচ্ছে যে এখন যে নতুন তথ্য পাওয়া গেছে যে হোমওয়ার্ক কিংবা ঘর আ আ থাকার ঘরকে আ ভালোভাবে যত্ন নেওয়ার অপরাধে কিন্তু এখন ঝগড়া বিবাদ তেমন হয় না। এখন ঝগড়া বিবাদ বাবা-মা এবং সন্তানদের মধ্যে হয় ডিভাইস নিয়ে। এই টেকনোলজির আ আগ আগ আগ্রাসন যেটাকে বলা হয় অনেক ক্ষেত্রে অনেক পরিবার এটাকে আগ্রাসন হিসেবে বলার চেষ্টা করেছেন এবং এই জরিপটি নেওয়া হয়েছে গত নভেম্বরের অ্যা অ্যা ৮ নভেম্বরের ১৯ তারিখ থেকে নভেম্বরের ২৬ তারিখের মধ্যে প্রায় ২,০০০ আ বাবা-মা এবং তাদের সন্তানরা যাদের বয়স ৮ থেকে ১৭ তারা এই জরিপে অংশ নিয়েছেন। এবং এই জরিপের ফলাফলে সেটি দেখা যাচ্ছে যে ৩০% বাবা-মা এবং তাদের সন্তানরা একমত হয়েছেন যে হাতে রাখা ফোন এবং ফোনের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে ডিভাইস ব্যবহারকে কেন্দ্র করেই তাদের সন্তানদের সাথে তাদের বেশিরভাগ ঝগড়া বিবাদ এবং বাদানুবাদ হয়। যদিও সন্তানরা বলেছেন সেই বাদানুবাদ দীর্ঘস্থায়ী হয় না। এক পক্ষ অবশ্যই তাতে রণভঙ্গ দেন। কিন্তু ২৮% বাবা-মা মনে করেন যে টেকনোলজিক্যাল ইউজটাই ২৮% বাবা-মা মনে করেন যে এই প্রযুক্তির ব্যবহারই বাবা-মা এবং তাদের সন্তানদের মধ্যে বিরোধের সূত্রপাত ঘটায়। এবং আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি সেটি হচ্ছে যে ২৫% বাবা-মা মনে করেন যে এখনো হোমওয়ার্কের বিষয়টি বাদানুবাদের মূল কারণ। ৩০% মনে করেন যে ফোন ব্যবহার, স্মার্টফোন ব্যবহার এবং ডিভাইসের সাথে সংযুক্তি এগুলো সবচাইতে বেশি কারণ তাদের সন্তান এবং তাদের মধ্যে বিরোধের। আপাতত এখানেই শেষ করি। আবার আপনাদের সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকেন। জনাব নাজমুল হাসান, আপনাকে কিন্তু আমরা যেতে দিচ্ছি না। অনেক গুরুত্বপূর্ণ বিষয় আপনি কথা বলেছেন, মোবাইল ডিভাইস যে জরিপের কথা বলেছেন ১৯ থেকে ২৬ নভেম্বর। এই বিষয়ে আরেকটু ডিটেলসে যাব। তার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আপনি বলেছেন যে ৪ দিনে ৪ জন অভিবাসী মারা গেছেন। তো নিঃসন্দেহে যারা এখনো অনেক বাংলাদেশি ভাষাভাষী মানুষ আছে, আপনি জানেন সিবিপি কাস্টমস বর্ডার প্রোটেকশন জো বাইডেনের আমলে বর্ডার হয়ে যারা এদেশে এসেছেন, আমরা জানি যে এর মধ্যে অনেক বাংলাদেশেও ডিপোর্ট হয়ে গেছে। তো আমি আপনার কাছে যেটা বলতে চাইবো যে একজন মানবিকভাবে আপনি যদি একটু থিঙ্ক করেন যে তারা এদেশে এসে বসবাস শুরু করেছিল। আপনার কথা অনেক ইকো হচ্ছে, কথা শোনা যাচ্ছে না ভালোভাবে। আমি ব্রডকাস্ট বিভাগকে বলবো যে আমার কথাগুলো ব্যাপারে তারা ব্যবস্থা গ্রহণ করুক, জনাব নাজমুল হাসান যেন ভালো মতো কথাগুলো শুনতে পায়। এখন কি ঠিক আছে আমার কথা? এখন কিছুটা ক্লিয়ার কিন্তু পুরোপুরি ক্লিয়ার না। আচ্ছা, আমি বলবো যে ইকোটাকে আচ্ছা, আমি আবারও বলছি প্রশ্নটি। ৪ দিনে ৪ জন মারা যাওয়া, স্বাভাবিকভাবে এই বিষয়টি অনেক স্পর্শকাতর একটি বিষয়। কারণ আপনার কাছে জানতে চাইবো, অ্যাজ এ জার্নালিস্ট আপনি তো বিভিন্নভাবে পর্যবেক্ষণ করছেন যে এই ৪ জন কি কারণে মারা গেল? টর্চারের কারণে মারা গেল? আর এই যে এই পর্যন্ত এতজন ব্যক্তি ডিটেনশনে যে মারা যাচ্ছে, সার্বিকভাবে এটার আসলে কি ইফেক্ট থাকবে? না, এটা তো এই ধরনের মৃত্যুর ঘটনা আগে ঘটেনি। এবং আমি যেটা তথ্য বললাম যে ৪ দিনে ৪ জন মারা গেছে বিভিন্ন ডিটেনশন সেন্টারে।
এবং ডিটেনশন সেন্টার গুলো কমার্শিয়ালি অর্থাৎ বাণিজ্যিকভাবে পরিচালিত হয়। এগুলো কন্ট্রাক্টের মাধ্যমে দেওয়া হয় এবং সেখানে শুধু ডিটেনশনে পাঠানোর পর সেখানকার পরিস্থিতি যাচাই বাছাই করার জন্য হোমল্যান্ড সিকিউরিটি কিংবা আইসের কর্তৃপক্ষ থেকে কোনো বিধিমালা প্রণয়ন করা হয়েছে কিনা সেটিও অবশ্য এখন স্পষ্ট নয়। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন, আমরাও বলেছি এই অনুষ্ঠানে, কংগ্রেস সদস্যদের অনেকেই এই আইস ডিটেনশন সেন্টার গুলো যাচাই বাছাই করতে চান, দেখতে চান, অনেকে দেখেছেন, কিন্তু দেখার পরেও তারা এখনো কংগ্রেসে এগুলোর অবস্থা সম্পর্কে তেমন কোনো বিষয় তুলে ধরেনি, হয়তো বা আগামীতে তুলবে। তবে মূল বিষয় যেটি হচ্ছে যে যাদেরকে ডিটেনশন সেন্টারে নিয়ে যাওয়া হচ্ছে তাদেরকে খুব অমানবিক, মানবতার পরিবেশে রাখা হচ্ছে এবং এই অভিযোগটি সার্বজনীন, প্রায় সবাই একই অভিযোগ করছেন। প্রেসিডেন্ট মাদুরোর বিষয়টি বলবো যে আপনি যে ব্যাখ্যা দিয়েছেন সার্বিকভাবে, এখন যদি আমরা বলি যে রাজনীতির যে মারপ্যাচ থাকে বা একটা দেশের এই অবস্থায় কোন দিকে মুভমেন্ট করতে পারে বলে আপনি মনে করেন, পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে? কিসের ব্যাপারে মুভমেন্ট? আমি বলবো ভেনিজুয়েলা প্রেসিডেন্ট মাদুরো যে এখন স্ট্যান্ডে আছে, এই স্ট্যান্ডটাকে আপনি কি চোখে দেখছেন? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প তো তার জাতির উদ্দেশ্যে তার ভাষণেই বলেছেন যে ২০০৭ সালে যেটা জাতীয়করণের মাধ্যমে হিউগো সাবোজ যুক্তরাষ্ট্রের তেল সম্পদ যেগুলি অধিগ্রহণ করেছিলেন সেগুলি ফিরিয়ে দিতে হবে এবং ভেনেজুয়েলার তেল যুক্তরাষ্ট্র আবিষ্কার করেছে, যুক্তরাষ্ট্র সেগুলি ভোগ করবে। এটা তো প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করে বলে দিয়েছে এবং তিনি তার সেইখান থেকে তো এখনো নড়েননি এবং সেই জন্যই অবরোধটা সৃষ্টি করেছেন। এখন দেখা যাক ভেনেজুয়েলা কতটুকু প্রতিরোধ দিতে পারে, আর সেটি হচ্ছে দেখার বিষয়। তবে প্রেসিডেন্ট ট্রাম্প চাপ অব্যাহত রেখেছেন। একদম শেষ প্রশ্ন, আপনি একটি জরিপের কথা বলেছেন, মোবাইল ডিভাইস মানে 19 থেকে 26 নভেম্বর আপনি বলেছেন যে একটি জরিপ হয়েছে যেখানে বেশ কিছু বিষয় আপনি উল্লেখ করেছেন। তো আমি একটি বিষয় বলবো, 30% অভিভাবক মনে করে যে বাদানুবাদ, সন্তানের সাথে বাদানুবাদের মূল কারণ হচ্ছে ডিভাইস। 30% অভিভাবকের কথা বলেছেন। তা আপনাকে অ্যাজ এ জার্নালিস্ট হিসেবে প্রশ্ন রাখতে চাই, আসলে এই ডিভাইস মানে এক কথায় একটা সংসারে বা সন্তানদের সাথে বাবা মায়ের সম্পর্কের জায়গাটা থেকে কতটুকু দেয়াল তৈরি করে, আসলে এই বিষয়ে আপনার কি ওপিনিয়ন আছে? এটাকে বলা হয় প্রযুক্তির আগ্রাসন। এটা ঠেকানোর কৌশল অনেকেই বের করার চেষ্টা করছেন, এটা নিয়ে গবেষণা হচ্ছে, এটা নিয়ে সাইকোলজিক্যাল স্টাডিও হচ্ছে, কিন্তু এটা একটা সমস্যা এই মুহূর্তে অনেকের বাবা মার জন্য সন্তানদের ডিভাইস ব্যবহার এবং কিছু কিছু ক্ষেত্রে ডিভাইস ব্যবহারের সুযোগ না দিলেও উপায় নেই, কারণ স্কুলগুলোতে ডিভাইসের যথেচ্ছ ব্যবহার। তবে আমি যেটা মনে করি যে সেটি হচ্ছে যে ডিভাইস ব্যবহারের ব্যাপারে বাবা মাকে একটু সতর্কতামূলক ব্যবস্থা অবলম্বন করা উচিত, নানান রকম প্রোটেকশন নেওয়া উচিত। একেবারে ডিভাইস বন্ধ করে দেওয়ার এটা সমাধান নয়। আমি মনে করি যে তাদেরকে একটা নির্দিষ্ট সময় উইথ প্যারেন্টাল কন্ট্রোল দিয়ে ডিভাইস ব্যবহার করতে দেওয়া উচিত, যাতে সেটা তাদের অ্যাডিকশনে না হয়। জনাব নাজমুল হাসান, আপনাকে ধন্যবাদ, চমৎকার ব্যাখ্যা দিয়েছেন। দর্শক, এখন আমরা যাব ঢাকায়, যেখানে এনটিভি সংবাদকর্মী নূর হোসেন শরীফ, নূর হোসেনকে বলবো যে আপনি আপনার ক্যামেরাটি ঠিক করুন, ভার্টিক্যাল মোডে নিয়ে নিন, তাহলে আমরা আপনাকে একদম ভালো মতো দেখতে পাবো। ক্যামেরাটা ঘুরিয়ে নিন। এখন কি ঠিক আছে? ব্রডকাস্ট বিভাগকে বলবো আপনারা কি নূর, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি। দর্শক, টাইম এক্সক্লুসিভ অনুষ্ঠানে এখন আমরা একটু ভিন্নভাবে, একটা আবেগঘনভাবেই সত্যিকার অর্থে শরীফ ওসমান হাদী এমন একটি নাম, যে নামটি আমি নিজেও একজন উপস্থাপক হিসেবে যখনই ভাবি একটা আলাদা বোধ ক্ষমতার ভিতরে কাজ করছে। কেন এই মৃত্যু? এবং আরিফ, আমি একটা কথা বলতে চাই। জি, সেটা হচ্ছে হাদির ব্যাপারে অনেকেই কমেন্ট করছেন, আমি লক্ষ্য করছি নিচে। হাদির ব্যাপারে যেহেতু আপনি আগেই ঘোষণা দিয়েছেন যে আপনারা এই বিষয়ে ঢাকা থেকে বিস্তারিত আলোচনা করবেন, সেই জন্য আমি এই বিষয়টা অবতারণা করিনি। তার কারণটা হচ্ছে যে আপনারা যেহেতু সরাসরি ঢাকা থেকে বিস্তারিত রিপোর্ট পাচ্ছেন, সেই কারণে আমি এটা আগাড়া করিনি। আর তাছাড়া আমি মূলত টাইম এক্সক্লুসিভ অনুষ্ঠানে আমেরিকার খবর এবং আমেরিকার সাথে আমাদের আমেরিকান জীবনের সাথে সম্পর্কিত খবরগুলো বেশি দেওয়ার চেষ্টা করি। জি, জনাব নাজমুল হাসান, স্বাভাবিকভাবে আপনি এমন একজন সংবাদকর্মী, টাইম এক্সক্লুসিভ অনুষ্ঠানে আপনার গ্রহণযোগ্যতা এবং জনপ্রিয়তা দুটোই কিন্তু অনেক আপে।
স্বাভাবিকভাবে অনেকেই চায় যে আপনি সব বিষয় নিয়ে কথা বলুন, যার জন্য হয়তো অনেকে বা কমেন্টস করেছে। ধন্যবাদ। এখন আমি নূর হোসেনের কাছে যাব। নূর হোসেনকে বলবো, পুরো ইভেন্টটি আপনি কাভারেজ করেছেন, আপনার একজন সংবাদকর্মী হিসেবে এই কাভারেজের বর্ণনা আপনি তুলে ধরুন, পাশাপাশি সাধারণ অনেক মানুষের সাথে কথা বলেছেন, কি বলছে তারা? সবাইকে ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আহ, গতকাল একেবারে সকাল থেকে আর কি আমার আনুষ্ঠানিকভাবে অফিসিয়াল যে ডিউটি, সে ডিউটি শুরু হয় সকাল 9টায়, এবং 9টা 10 অথবা 15 সময় আমি হচ্ছে হৃদরোগ ইনস্টিটিউট, যেখানে এর আগের দিন শহীদ শরীফ ওসমান হাদিকে এনে যেখানটায় রাখা হয়, যেখানকার হিমঘরে তিনি ছিলেন, আহ, ওই হসপিটালের হৃদরোগ ইনস্টিটিউটের সামনে থেকে আমার আনুষ্ঠানিক ডিউটি শুরু হয়। আমি সেখানে উপস্থিত হই। সকাল 9টা থেকে, আগে থেকেই মানুষ ছিলেন, কিন্তু 9টা থেকেই ওইটা জানাজার স্থল ছিল না, শহীদ শরীফ ওসমান হাদিকে শুধু রাখা হয়েছে, সেখানে পর্যন্ত শত শত মানুষ উপস্থিত হয়। এবং অনেক মানুষের সঙ্গে আমরা কথা বলি, অনেকের সঙ্গে জানতে চেষ্টা করছিলাম যে আসলে তারা কোত্থেকে এসছেন। আর সকালে আমি যেখানে ছিলাম হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে, সেখানে হাতিয়ার থেকে পুরো পরিবার নিয়ে আসছে এরকম মানুষ আমি পেয়েছি। বাংলাদেশের নোয়াখালী জেলার একেবারে প্রত্যন্ত অঞ্চল হাতিয়া থেকে তারা সকাল সকাল চলে এসেছেন শুধুমাত্র শহীদ শরীফ ওসমান হাদির নামাজের যে জানাজার যে নামাজ, সেই নামাজে তারা অংশগ্রহণ করবেন এই জন্য। এইরকম করে এরপরে তাকে এই মর্গে নেওয়া হয় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের, আর সেখানে তার ময়না তদন্ত হয়। এরপরে আবার হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়, সেখানে তার গোসল দেওয়া হয়, এবং গোসল শেষ করে বরাবর 1টার দিকে শহীদ হাদির যেই ফ্রিজিং ভ্যান যেটি ছিল, যার কফিনটাকে নেওয়া হয়, এবং এই কফিনে করে তাকে সেখান থেকে বের করে আনা হয়। এবং ওই বের করে আনার সময়ও শত শত মানুষের মিছিল, হাজার হাজার মানুষের মিছিল শরীফ ওসমান হাদির মরদেহের পেছন পেছন মানিক মিয়া এভিনিউতে আসে। সংবাদকর্মী হিসেবেও আমি পুরো ঘটনাটা, ওই জনস্রোত যেটি ছিল, সেই জনস্রোতের সঙ্গে সঙ্গে আমিও মানিক মিয়াতে এসে পৌঁছাই। এবং মানিক মিয়াতে যখন আসছি আমি একটা 10 অথবা 15-র দিকে, তখন পুরো মানিক মিয়া এভিনিউ যেটি, মানিক মিয়া এভিনিউ বলতে যে মূল যে সড়ক, সেই সড়ক তো আছেই, দক্ষিণ প্লাজার যে মাঠ যেখানটায় মূল জানাজা হয়েছে, পুরো মাঠ একদম কানায় কানায় পরিপূর্ণ ছিল, ভরে। আমরা এর আগে এত বড় জমায়েত, আমাদের তো সংবাদ মাধ্যমে কাজ করার সময় খুব বেশি না, আমরা গত 3-4 বছর ধরে, 5 বছর ধরে কাজ করছি। মানুষের উপস্থিতি কোনো ইভেন্টে আমাদের চোখে পড়েনি। এবং মানুষজন, মাঠ যেটি ছিল, সেই মাঠটা ছাড়িয়ে পাশের যে মানিক মিয়া এভিনিউর যে মূল সড়ক, আসাদ গেট থেকে একেবারে খামারবাড়ি পর্যন্ত পুরো রাস্তা, চারপাশে দুপাশে শত শত মানুষের উপস্থিতি, হাজার হাজার মানুষের উপস্থিতি। এবং আপনি অবাক হবেন, মানুষ মাইলের পর মাইল, কিলোমিটারের পর কিলোমিটার হেঁটে চলে আসছে। আমাদের যে এক্সপ্রেসওয়ে আছে, যেগুলো দিয়ে মানুষ হাঁটা চলা করে না, গাড়ির জন্য স্পেশাল ভাবে তৈরি, সেই এক্সপ্রেসওয়েতে কয়েক কিলোমিটার রাস্তা মানুষজন শুধুমাত্র হাদির যে জানাজা, সেই জানাজায় অংশ নেওয়ার জন্য হেঁটে হেঁটে এসছেন। মেট্রো রেলে পুরো ট্রেন, মানে যে কয়টা বগি মেট্রো রেলের রয়েছে, প্রত্যেকটা বগিতে মানুষ এসছে শহীদ শরীফ ওসমান হাদির মিছিল নিয়ে, শহীদ শরীফ ওসমান হাদির স্লোগান দিতে 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 দিতে। এরপরে ওসমান হাদিকে যখন দক্ষিণ প্লাজায় আনা হয়, প্রথমে একটাই হৃদরোগ ইনস্টিটিউট থেকে আনা হয়, এরপরে একটু বাইরে রাখা হয়, কিন্তু একেবারে বরাবর দুইটাই তাকে মাঠের সামনে, যেখানে তার জানাজা, সেই জানাজার সামনে তাকে সময় তো এক ধরনের হৃদয় বিদারক দৃশ্য, মানে সবাই কান্না করতেছে, সবার চোখে অঝরে অশ্রু ঝরছে, এরকম একটা অবস্থা আমরা আসলে দেখছি। এবং তার যারা দীর্ঘদিনের সহযোদ্ধা ছিলেন, জাতীয় নাগরিক পার্টির নেতা যারা ছিলেন, যাদের সঙ্গে তারা জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের যে আন্দোলন, সেই আন্দোলনটি করেছেন, এবং পরবর্তী সময়েও একই সঙ্গে নানা ধরনের কাজে সম্পৃক্ত ছিলেন, ডাকসুর যারা নেতা রয়েছেন, এই বাংলাদেশে যারা নেতা রয়েছেন, যারা দীর্ঘদিন ধরে শরীফ ওসমান হাদিকে চিনতেন, তাদের প্রত্যেকের কান্না, তারা অঝরে কাঁদছেন। পরিচিত অপরিচিত যত মানুষ এসছেন, রাস্তায় মাঠে যারা জানাজার নামাজে অংশগ্রহণ করেছেন, প্রত্যেকেই কান্না করছেন এবং হাদির জন্য দোয়া করছেন। এবং আপনি বলেছেন যে এই উপস্থিত জনতা, লাখে লাখে মানুষ, হাজার হাজার মানুষ যারা এসছে, তারা আসলে কি বলছিলেন। আমি
আমি নিজেই অসংখ্য মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, যেহেতু আমরা গণমাধ্যম কর্মী হিসেবে মানুষের সঙ্গে কথা বলি। তারা একেবারে টু দ্য পয়েন্ট বেশ কিছু বিষয় চাইছেন, একেবারে টু দ্য পয়েন্ট। প্রথমত যেটি চেয়েছেন সেটি হচ্ছে তারা বলতে চেয়েছেন সরকার এখন পর্যন্ত ব্যর্থতার পরিচয় দিয়েছে। শহীদ শরীফ ওসমান হাদিকে যারা খুন করেছে, যারা গত শুক্রবারের আগের শুক্রবারে হাদিকে গুলি করেছে এবং এই গুলির সঙ্গে জড়িত মূল যেই চিহ্নিত, তাকে গণমাধ্যম কর্মী এবং নানাভাবে অনুসন্ধানের মাধ্যমে আইডেন্টিফাই করা হয়েছে, তাকে এবং তার সহযোগীকে গ্রেফতার করতে পারেনি এবং পুরো প্লটটা সরকার এখন পর্যন্ত উন্মুক্ত করতে পারেনি কিভাবে কি কি হয়েছে। এজন্য তারা ক্ষোভ প্রকাশ করেছেন এবং তারা দাবি জানিয়েছেন যে এই ব্যাপারে তারা কোনো ছাড় দেবে না এবং প্রয়োজনে আরো হয়তো বড় ধরনের আন্দোলনও তারা করবেন। এই ধরনের হুঁশিয়ারি সাধারণ মানুষের মধ্য থেকে তো আছে, যারা জানাজা পড়তে আসছেন, এবং ইনকিলাব মঞ্চের পক্ষ থেকেও ইনকিলাব মঞ্চের যিনি সদস্য সচিব ছিলেন আব্দুল্লাহ জাবেদ, তিনিও ঘোষণা করেছেন 24 ঘন্টার মধ্যে বিচারের একটা প্রক্রিয়ায় তাদেরকে যেতে হবে এবং গ্রেফতার করতে হবে, এই দাবি তারা জানিয়েছেন। আর উপস্থিত মানুষ, শত শত মানুষ যারা এসছেন, তারা আহ আরো কয়েকটা প্রশ্নে, আরো কয়েকটা বিষয়ে একেবারে সুনির্দিষ্ট মতামত তারা ব্যক্ত করেছেন। তারা বলেছেন যে বাংলাদেশে আর কখনো ভারতীয় আধিপত্যবাদ, ভারত কোন ধরনের আধিপত্যবাদ বিস্তার করবে এইটা তারা হতে দেবে না। তারা এটা যে কোনো মূল্যে রুখে দেবে এবং এই দেশের অভ্যন্তরেও কেউ যদি ভারতপন্থী রাজনীতি করতে চায়, ভারতের পুতুল হয়ে কোনো ধরনের কাজ করতে পারে, এটা কোনো রাজনৈতিক দল হইতে পারে, কোনো প্রতিষ্ঠান হতে পারে, তারা সেটি বাংলাদেশের মাটিতে হতে দেবেন না। এবং এইটাকে প্রতিহত করার জন্য, রুখবার জন্য যা যা করা দরকার, এই শপথ উপস্থিত জনতা যারা মানিক মিয়া অ্যাভিনিউতে দক্ষিণ প্লাজায় উপস্থিত ছিলেন, তারা এই শপথ নিয়েছেন। এবং তারা আরো সুনির্দিষ্টভাবে কিছু কথা বলেছেন। শহীদ শরীফ ওসমান হাদি যে জন্য লড়াই করেছেন, তার যে সংগ্রাম ছিল একটি নতুন রাজনীতি, একটি ইনসাফের রাজনীতি। এবং শরীফ ওসমান হাদি যে কথাটা বলতেন যে তিনি শত্রুর সঙ্গে ইনসাফ চান, তার যারা বিপরীত মতাদর্শের মানুষ আছেন তাদের সঙ্গে ন্যায় বিচার চান, ইনসাফ চান। এই ন্যায় বিচারের সমাজ, এই নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা এবং বৈষম্য মুক্ত যে বাংলাদেশের সমাজ জুলাই আন্দোলনের সময় মানুষ দেখেছিল, সেই বাংলাদেশ প্রতিষ্ঠার যে সংগ্রাম, সেই বাংলাদেশ প্রতিষ্ঠার যে লড়াই, এই লড়াইও মানুষ, এই লড়াই ধারাবাহিকভাবে মানুষ চালিয়ে যাবেন। এবং শহীদ শরীফ ওসমান হাদি চলে গেছেন মানে এই না যে লড়াই বন্ধ হয়ে যাবে। তারা এই প্রত্যয়, এই শপথ এখানে যেখানে তারা এসছেন, মানিক মিয়া এভিনিউতে তার জানাজা, এই জানাজা থেকে তারা এই শপথ করে গেছেন। এবং মূলত তারা জানাজা পড়ার জন্য যতটুকু এসছেন, শহীদ শরীফ ওসমান হাদিকে বিদায় দেওয়ার জন্য যতটুকু এসছেন, ততটুকু এসছেন হচ্ছে শপথ নেওয়ার জন্য যে শহীদ শরীফ ওসমান হাদি যে সংগ্রাম করেছেন, যে লড়াই করেছেন এবং যে স্বপ্ন দেখিয়েছেন এদেশের মানুষের কাছে, মানুষকে, প্রান্তিক যারা জনগোষ্ঠী রয়েছেন তাদেরকে, সেই স্বপ্ন তারা বাস্তবায়ন করবেন, এটি তারা স্পষ্ট করে বলেছেন। আরেকটি স্পষ্ট বিষয়, আরেকটি পয়েন্ট তারা স্পষ্ট করে বলেছেন যে সেটা বাংলাদেশে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক, এটা আমি অসংখ্য মানুষের কথাই বলছি, যারা তারা যেটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে যে কি আওয়ামী লীগকে বাংলাদেশে আর কখনো তারা প্রাসঙ্গিক হতে দেবে না এবং এটি তারা যে কোনো ভাবে রুখে দেবে। এবং আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করবার জন্য কোন ধরনের চক্রান্ত যদি হয়, যে কোনো ধরনের প্রক্রিয়া যদি কেউ করে, তাদেরকেও তারা রুখে দেবে। এই প্রত্যয়গুলো, এই অঙ্গীকারগুলো তারা সেখান থেকে করছেন। আপনার কাছে এখন আমি দুটো প্রশ্ন করব। আমি জানি যে শরীফ ওসমান হাদির সাথে আপনার, যেহেতু আপনি একজন সংবাদকর্মী, বিশ্ববিদ্যালয় বিট সহ এই পাশের যে জোনগুলোতে সবচেয়ে বেশি কাভারেজ আপনি দায়িত্ব পালন করতেন, তো শরীফ ওসমান হাদির সাথে আপনার একটা সম্পর্ক ছিল, তো আমরা জেনেছি। তো শরীফ ওসমান হাদির বিশেষ কোনো মুহূর্ত আপনি এই মুহূর্তে দর্শকদের বলবেন কিনা? আর আরেকটি প্রশ্ন আমার রয়েছে, আমরা জানি যে যে কোনো চাঞ্চল্যকর কোনো হত্যা বা যে কোনো চাঞ্চল্যকর কোনো কিছুই যখন বাংলাদেশে সংগঠিত হয়, তখন সেটার বিশেষ টাস্কফোর্স গঠন করা হয় এবং দেখা যায় যে পুলিশের নর্মাল ক্রাইম জোন থেকে সেটা ডিটেকটিভ ব্রাঞ্চে চলে আসে, আবার র্যাবও সেটা শ্যাডো ইনভেস্টিগেশন করে। তো আমি বলবো যে এই সত্যিকার অর্থে কোনো একটা ঘটনার পর বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যে অর্গানাইজেশন তদন্ত করে, আনুষ্ঠানিকভাবে পুরো ঘটনার বর্ণনা দেয় যে হু ইজ দ্য মেইন কিলার, এবং আমরা হত্যাকাণ্ডটা এই কারণে ঘটেছে এবং এই হত্যাকাণ্ডের হত্যাকারীরা এরা এভাবে চলে গেছে কিংবা হত্যাকারীর পেছনে এরা আছে। আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছি তার অমুক, তার তমুক, তার ব্যবহৃত মোটরসাইকেল, কিন্তু স্পষ্টভাবে কোনো কিছু কিন্তু সত্যিকার অর্থে সামনে আসছে না। তো আমি যেটা জানতে চাচ্ছি যে আমার সেকেন্ড কোশ্চেন, যে একজন সংবাদকর্মী হিসেবে তো আপনারা প্রতিনিয়ত জানার চেষ্টা করছেন, শুধু আমি না, আমার মনে পুরো দেশ সবাই এটা জানার চেষ্টা করছে, এই বিষয়ে স্পষ্ট কোনো
মানে আপনার কাছে কোনো মেসেজ আছে কিনা, এই দুটো প্রশ্ন আপনি আমাদের দর্শকদের জন্য বলুন। হাদি ভাইকে আমি যখন চিনেছি তখন আসলে তার তেমন কোনো ফলোয়ার ছিল না, মানুষ তাকে চিনতেন না। খুবই অল্প সংখ্যক মানুষ, মানে আপনারা তো জানেন এটি যে তিনি খুব অপরিচিত জায়গা থেকে গত 1-1.5 বছরের মধ্যেই খুব জনপ্রিয় হয়ে উঠেছেন, সারা দেশের মানুষের কাছে পৌঁছে গেছেন। এবং আমি যখন তার সঙ্গে আমার যখন পরিচয় হয় তখন খুব অল্প সংখ্যক মানুষ তাকে চিনতেন। হাবিবের একটা গুণের কথা আমি শুধু বলবো, আমি অসংখ্য নেতা দেখেছি এবং আমার বয়সী, আমার ছোট ভাই, আমার বড় ভাই, খুব কাছের যাদের সঙ্গে ছিলাম, জুলাই আন্দোলন যারা করেছে এবং আন্দোলন পরবর্তী সময়ে তারা খুব বড় বড় জায়গায় চলে গেছেন, কেউ উপদেষ্টা হয়েছেন, কেউ আরো অনেক বড় নেতা হয়েছেন, জাতীয় নেতা হয়েছেন, এখন রাজনৈতিক শীর্ষ বড় রাজনৈতিক দলের নেতাও হয়ে গেছেন। শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের সঙ্গে আমি এদের তফাৎ দেখতে পাইছি। শরীফ ওসমান হাদির সঙ্গে 5 আগস্টের পর পর আমি যখন তার নাম্বার আমি নিই এবং আমার নাম্বার তিনি নেন, এবং এই তার শাহাদাতের আগে 3-4 দিন আগে আমার সঙ্গে কথা হয়েছে। এই পুরোটা সময়ে শরীফ ওসমান হাদি এমন কোনো দিন ঘটে নাই আমরা তাকে ফোন করছি আর তাকে আমরা পাইনি। হয় উনি ফোন রিসিভ করছেন সাথে সাথে, অথবা 2-4 মিনিটের মধ্যে ব্যাক করেছেন, যদি ব্যাক করতে না পারেন একটা ভয়েস দিচ্ছেন। এটা এটা ঘটে নাই, এরকম কখনো হয়নি। আপনার অন্য যে নেতাদেরকে আমরা দেখছি, আরো যারা যারা অনেকে নেতা হয়েছেন, এদের ম্যাক্সিমাম, এদের অধিকাংশই হচ্ছে 5 তারিখের পরই কিছুটা বদলে গেছে। এদের মধ্যে এক ধরনের পরিবর্তন আমরা দেখতে পাই, আমি নিজে দেখতে পেয়েছি। নানা দিক থেকে এদের মধ্যে পরিবর্তন, আচরণগত পরিবর্তন, ওদের যে চলাফেরা সেখানকার পরিবর্তন, এবং নানা ধরনের আভিজাত্য, পোশাক পরিচ্ছদ, সব জায়গায় এক ধরনের পরিবর্তন আসছে। কিন্তু শরীফ ওসমান হাদি 5 তারিখের পর পর খুবই কম মানুষ চিনতেন, কেউ চিনতেন না। কিন্তু আস্তে 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 ধীরে ধীরে, এবং তিনি যখন মারা গেলেন, তাকে যখন অ্যাটাক করা হলো, তার আগের কয়েক মাস তিনি তুমুল জনপ্রিয় ছিলেন পুরো বাংলাদেশে, এবং তার কথা অসংখ্য মানুষ শুনতো। তার ফেসবুক যেই পেজটি আছে সেখানে 1 মিলিয়নের মতো ফলোয়ার হয়ে গেছিল। কিন্তু এই সময়ও তাকে আমি বদলাতে দেখি নাই, এবং তিনি 5 তারিখের পরপর যেরকম ছিলেন, এই সর্বশেষ যেদিন তিনি অ্যাটাকড হলেন, যেদিন তাকে গুলি করা হলো, এবং এই শেষ মুহূর্ত পর্যন্ত তিনি একই রকম ছিলেন। তিনি ওই পরিবর্তনের কথাই বলতেন এবং তিনি পরিবর্তনের পথে ছিলেন। নতুন রাজনীতির কথা বলতেন, তিনিও নতুন ছিলেন। মানে একেবারে কথা এবং কাজের যে মিল, এবং ভেতরে এবং বাইরে যে একই রকম অবস্থা, এইটি আমি অন্য কারো ক্ষেত্রে, আমি হলফ করে বলতে পারবো যে অন্য কারো ক্ষেত্রে আমি তেমনটা দেখিনি। এটা হচ্ছে শরীফ হাদি ভাইয়ের অনেক বড় গুণ। আর তাকে হত্যা এবং টাস্ক ফোর্স গঠন করা, এই বিষয়টা অনুসন্ধান করা, সরকারের দিক থেকে চেষ্টা করছে। নানাভাবে তারা হয়তো তদন্ত করছেন, তদন্তের স্বার্থে অনেক কিছু বলছেন না বলে আমাদেরকে জানাচ্ছেন। আমরা যখন জানতে চাই, আমি ডিসির সঙ্গে কথা বলছিলাম একেবারে হত্যার পর, তারা বলছেন যে তারা তদন্ত করছেন তাদের মতো করে, এজন্য সব তথ্য আসলে দেয়া যাচ্ছে না। তবে গতকালও বিভিন্ন জায়গায় বিভিন্ন পয়েন্টে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, আপনার ঢাকা শহরের যা ডিসি পর্যায়ে যারা আছেন অনেকে, অথবা ওসি পর্যায়ে যারা আছেন, তাদের বেশ কয়েকজনের সঙ্গে আমার কথা হয়েছে। তো তারা আনঅফিসিয়ালি এটা স্বীকার করছেন যে শরীফ ওসমান হাদিকে হত্যা করা বা তাকে গুলি করা, এটা টোটালি একটা গোয়েন্দা ফেইলিউর, গোয়েন্দাদের ব্যর্থতা। কয়েকটা গোয়েন্দা সংস্থার নাম উল্লেখ করে তারা বলছেন যে এরা যদি অ্যাক্টিভ থাকতেন, তাহলে হামলা ঠেকাতে পারতেন প্রথমত, এবং হামলা যেহেতু হয়ে গেছে, ওই দিনের মধ্যে তারা পালিয়ে যাওয়ার আগেই তাদেরকে ধরে ফেলতে পারতেন। তারা বলতে চাইছেন যে এই গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে কিছু ফাঁকফোকর আছে, এগুলো এখনো সরকারের পুরোপুরি কমান্ড ফলো করছে কিনা এ জায়গায় সন্দেহ আছে আর কি অনেকের। এবং যেহেতু এই অনুসন্ধানগুলো, অথবা এই ধরনের চাঞ্চল্যকর হত্যার অনুসন্ধান করা এবং আসামিদেরকে গ্রেফতার করা, হত্যাকারীদেরকে, খুনিদেরকে গ্রেফতার করা, চিহ্নিত করা, তাদেরকে ট্র্যাক করা, এই কাজগুলো মূলত গোয়েন্দা সংস্থার কাজ। নর্মালত সাধারণ পুলিশ হয়তো এটা ওইভাবে পেরে ওঠেন না। কিন্তু এই অনেক পুলিশ অফিসারের সঙ্গে কথা বলে আমি যেটি বুঝতে পেরেছি, সেটি হচ্ছে তারা এই গোয়েন্দা সংস্থাগুলো তাদের যে ফাংশন সেটি ঠিকঠাক করেননি, অথবা তারা যথাযথ সময়ে যথাযথ রেসপন্স করতে পারেননি, যার কারণে শরীফ ওসমান হাদির হয়তো খুনিরা ভারতে পালিয়ে যেতে পারছে নিরাপদে। এই যে ভারতে নিরাপদে পালিয়ে যেতে পারছে, বিভিন্ন গণমাধ্যমে বিষয়টা আমরা লক্ষ্য করছি। এটা কি আইন শৃঙ্খলা বাহিনী আনুষ্ঠানিকভাবে কোনো কিছু বলেছে?
না, আনুষ্ঠানিকভাবে তারা এখন পর্যন্ত বলেনি, হয়তো চলে যেতে পারে এরকম কথা বলছে। আর ভারতে পালিয়ে যাওয়ায় সহযোগিতা করেছেন বলা হচ্ছে ফিলিপ, তাকে গ্রেপ্তার করেছেন এবং তার জবানবন্দি পুলিশের কাছে আছে। ওই আহ, মানব পাচারকারীদের সূত্রে ধরা হচ্ছে যে তিনি পালিয়ে গেছেন, এবং এই সামগ্রিকটা কোনো প্লট কিনা, পুরোটাই সাজানো নাটকের অংশ কিনা, এটি নিয়ে অনেকে সন্দেহ করছেন, অনেক গণমাধ্যম কর্মী সন্দেহ করছেন, অনেক অ্যাক্টিভিস্টও সন্দেহ করছেন। তারা নিশ্চিত না আসলে পালিয়ে গেছেন কিনা। তবে বিভিন্ন গণমাধ্যমের বিভিন্ন গণমাধ্যমে নানা ধরনের অনুসন্ধান নিজস্ব ভাবে করেছে, পুলিশের সহযোগিতা করেছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা করেছে, এবং অনেকে গোয়েন্দা সংস্থার সহযোগিতা নিয়েছে, এবং সেখান থেকে স্পষ্ট হচ্ছে যে তিনি পালিয়ে গেছেন। অন্তত আহ যিনি শুট করেছেন ফয়সাল করিম মাসুদ এবং তার যে তার সে বাইকটি যিনি চালিয়েছেন, এই দুইজন পালিয়ে গেছেন। এইটা আহ, অনেকের অনুসন্ধানে মোটামুটি নিশ্চিত হওয়া গেছে, কিন্তু অ্যাকুরেট পালিয়ে গেছেন কিনা সেটা নিশ্চিত হওয়া যায়। সীমান্ত পর্যন্ত তাদের লোকেশন পাওয়া গেছে বা তাদেরকে ট্রেস করা গেছে, এবং এরপরে তিনি পালিয়ে গেছেন এটা মোটামুটি নিশ্চিত হওয়া যাচ্ছে, কিন্তু আমরা শতভাগ বলতে পারছি না আর কি। আপনাকে আরেকটি প্রশ্ন করব। আপনি একটু আগে বলেছেন যে এত শরীফ ওসমান হাদির নামাজে জানাজা আপনি কাভারেজ করেছেন এবং এত মানুষ আপনি দেখেছেন, যেটা আপনি হয়তো এর আগে কখনো এইভাবে নামাজে জানাজা দেখেননি। আপনাকে বলবো যে আপনি যখন এই ইভেন্টটি কাভারেজ করে নিউজ রুমে আসলেন বা অন্যান্য সংবাদকর্মীর সাথে কথা বললেন, যে নামাজে জানা যায় মানুষের ঢলের কথা বললেন, তো আপনি যখন শেয়ার করলেন, যারা বয়োজ্যেষ্ঠ সাংবাদিক কিংবা অনেক প্রবীণ মানুষ আছে, তারা কি বলেছে যে এরকম মানুষের ঢল এর আগে কখনো বাংলাদেশে এরকম কোনো নামাজে জানা যায় হয়েছিল কিনা, বা তাদের কোনো স্পিচ কি আপনার কাছে আছে, স্পেশাল কোনো স্পিচ? হ্যাঁ, আমরা অনেকের কাছে জানতে পেরেছি যে আপনাদের সাংবাদিকতার জীবন অনেক লম্বা, দীর্ঘ সময়, কেউ 30 বছর, কেউ 20 বছর, 25 বছর সাংবাদিকতা করেছেন, বা আরো আগেরও অনেক কথা জানেন। তারা বেশ কয়েকটা ঐতিহাসিক জানাজার কথা বলছেন। জিয়াউর রহমানের জানাজা, এবং জামায়াত ইসলামের সাবেক একজন নেতা তার জানাজা, তারপর হচ্ছে একজন আলেম তার জানাজা, এরকম কয়েকটা জানাজার কথা বলা হচ্ছে। হেফাজত ইসলামের আমির আহমদ শফির জানাজার কথা বলা হচ্ছে, কিন্তু এসব জানাজায় এত মানুষের উপস্থিতি হয়েছে এটা তারা আসলে বলতে পারছেন না। এবং বিভিন্ন জন নানা ধরনের যে সফটওয়্যার আছে, নানা ধরনের হিসেব নিকেশের যে পদ্ধতি আছে, সেগুলো ব্যবহার করে বলতে চাচ্ছেন। আমরা যেটা খেয়াল করছি আর কি, সেখানে প্রায় 15 লাখের কাছাকাছি মানুষ ছিল জানাজা স্থলে। তো এত বড় জানাজা তারাও আসলে কখনো দেখেন না, এটা মোটামুটি তারা আমাদের কাছে স্বীকার করছেন। তবে ঐতিহাসিক যে যেহেতু এই জানাজাগুলো বা অনেক বড় গ্যাদারিং যদি হয়, সেই গ্যাদারিংটা পুরোপুরি করে মাপাটা কঠিন, একেবারে সুনির্দিষ্ট করে বলা অসম্ভব। সেই হিসেবে ঐতিহাসিক যে জানাজাগুলো রয়েছে, সেই জানাজাগুলোর মধ্যে শহীদ হাদির যে জানাজা, এটাও স্থান পেয়েছে। এটা মোটামুটি সবাই একমত, এখানে কারো আসলে এই বিষয়ে কোনো দ্বিমত আমরা দেখিনি। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে যোগ দিয়েছেন। এখন আমি যাব মাহবুবুর রহমান। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এটা শুনতে পাচ্ছি। আপনি অনেক কিছুই অনেক সময় নিয়ে আমাদের সাথে হয়তোবা শুনলেন। বলবো যে যে ঘটনাটা বাংলাদেশে ঘটেছে, আমরা জানি যে অনেক, আমরা বাংলাদেশি বা বাঙালি জাতি হিসেবে আমরা অনেক বেশি শোকাহত। এই বিষয় নিয়ে কিছু বলার আছে কিনা? পাশাপাশি আমরা জানি যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু হয়েছে, এটা নিয়েও আপনার কিছু বলার আছে কিনা? ধন্যবাদ আরিফ ভাই। প্রথমত আমার পূর্ববর্তী বক্তা যেটা বললেন, এটা অবশ্যই খুবই মর্মান্তিক, হৃদয় বিদারক একটি ঘটনা, এবং আমাদের আসলে এখন দেখতে হবে একটু সামনের দিকে যে আমরা কি কি জিনিস শিখবো এখান থেকে। কয়েকটা এর মধ্যে হাদির মৃত্যুর এর সাথে আর অনেক কিছু ঘটেছে বাংলাদেশে। আমরা বেশ কিছু আগুন সন্ত্রাস দেখেছি এখানে। আমি আসলে এটাকে এক ধরনের বলবো যে বেশ কিছু প্রতিষ্ঠানের উপরে হামলা করা হয়েছে এই আবেগকে কেন্দ্র করে আর কি। তো এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকা, মানে যে কোনো বিষয়ে হাদি যেরকম ইনসাফের কথা বলেছেন, যে বিষয়ে যদি আপনার দ্বিমত থাকে আপনি সেটাকে যৌক্তিকভাবে মোকাবেলা করবেন। যদি আপনার প্রথম আলো, ডেইলি স্টার এই ধরনের প্রতিষ্ঠানের প্রতি কোনো ক্ষোভ থাকে, তাদের রিপোর্ট নিয়ে আপনার কোনো ক্ষোভ থাকে, আপনি সেটাকে যৌক্তিকভাবে মোকাবেলা করবেন। আপনি বলবেন যে সেখানে কোথায় কোথায় ভুল, তারা কিভাবে ধরেন ভারতের স্বার্থকে তারা বাংলাদেশে তুলে ধরেছে। কারণ এখানে অনেক দ্বিমত আছে। যেমন ধরেন আমি নিজে
ভারতের সমালোচনা করে আপনার বাংলাদেশে ভারত বিরোধিতা কেন বেড়েছে, এসব লেখা লিখেছি এবং প্রথম আলো সেগুলো ছেপেছে। সুতরাং মানে এই ধরনের পত্রিকায় ডেইলি স্টারকে আমি বহুবার দেখেছি, তারা আপনার রিপোর্ট করেছে যে যেগুলো ভারতের স্বার্থের বিরুদ্ধে যায়, বাংলাদেশের স্বার্থের পক্ষে যায়, তারপর আমরা সেখানে আক্রমণ হতে দেখেছি এই আবেগকে কেন্দ্র করে। কিন্তু এটা তো হাদি তার বক্তৃতায় তার যেসব বিষয় নিয়ে কথা বলেছেন, তার ইনসাফের রাজনীতির কোথাও উনি এটা করতে বলেননি। তাহলে এটা করছে কারা এবং কেন হলো? তার মানে হচ্ছে কেউ এই আবেগকে পুঁজি করে তাদের নিজেদের স্বার্থ উদ্ধার করতে চায়, অথবা তাদের কোনো পুরনো রাগ ক্ষোভকে এখানে ব্যবহার করতে চায়। এবং আমরা দেখেছি যে দেশের বাইরে থেকেও একাধিক সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট তারা এগুলো উস্কে দিয়েছেন, এবং তাদের উদ্দেশ্য এখন ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে যে তারা পরিস্থিতিকে অস্থিতিশীল করতে চান, এবং তারা আসলে একটা অস্থিতিশীল বাংলাদেশকে দেখতে চান, এবং তার মাধ্যমে তাদের স্বার্থ তারা উদ্ধার করতে চান। সুতরাং সাধারণ মানুষ যারা এর সাথে জড়িত, যারা এগুলো দেখছেন, তাদেরকে এটা অত্যন্ত সতর্কতার সাথে বুঝতে হবে, ভাবতে হবে, এবং কোনো কিছুতে অংশগ্রহণের আগে এটা বুঝে দেখতে হবে যে এটা কি বাংলাদেশের স্বার্থের পক্ষে যাচ্ছে না বিপক্ষে যাচ্ছে। অবশ্যই ভারতের বেশ কিছু আধিপত্যবাদী আচরণ আছে যেটা আমাদের নিশ্চিতভাবেই মোকাবেলা করতে হবে, কিন্তু সেটা করতে হবে যৌক্তিকভাবে। সেখানকার বেশ কিছু জায়গায় আপনার পদ্ধতিগত পরিবর্তন আনতে হবে, আমাদের কূটনীতিতে পরিবর্তন আনতে হবে, যারা সিদ্ধান্ত নেন আমাদের রাজনৈতিক নেতা যারা আছেন তাদের চিন্তা ভাবনা পরিবর্তন আনতে হবে। সেটা আমি বলবো এটা অতি দ্রুত হয়ে যাবে না, এটা একটা দীর্ঘ প্রক্রিয়া, এবং সেটা এক ধরনের এঙ্গেজমেন্টের মাধ্যমে হইতে হবে। পাশাপাশি এখানে অপরিপক্ক যদি কোনো আচরণ করা হয়, উদ্ধত বক্তব্য বা এরকম উগ্র কোনো কথাবার্তা, এগুলো আসলে মানে আপনার সমাধান নিয়ে আসবে না, আপনাকে আরো হয়তো একটা সাংঘর্ষিক পরিস্থিতির দিকে ঠেলে দেবে। সুতরাং আমরা জাতি হিসাবে ঐক্যবদ্ধ থাকাটা এখন খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়। হাদি যে ইনসাফের রাজনীতির কথা বলেছেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শিক্ষণীয় একটি বিষয়। আমাদের এর মর্ম কথা ভেবে দেখতে হবে কিভাবে আমরা আমাদের রাজনীতির মধ্যে এই ন্যায় বিচার, ন্যায্যতা, নীতি, এই বিষয়গুলোকে প্র্যাকটিস করতে পারি। এটা মানুষের জন্য কিভাবে আরো কল্যাণকর হতে পারে। এবং আমাদের রাজনীতিবিদরা, হাদি অত্যন্ত কম বয়সের ছিলেন, কিন্তু তার চিন্তা ভাবনা অনেক গভীর ছিল। উনি যা বলেছেন উনি তা করে দেখানোর চেষ্টা করেছেন। আমার পূর্ববর্তী বক্তা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস তুলে ধরেছেন, যে তার সাথে অন্যদের একটা তুলনা করেছেন, যে উনি নিজে দেখেছেন যে জুলাই পরবর্তী সময়ে অনেকের জীবনযাপনের ধরনে পরিবর্তন এসছে হঠাৎ করেই, কারণ এটা তো বেশি দিনের বিষয় না আসলে। তো এর মধ্যে অনেকের মানে তাদের আচার আচরণ পরিবর্তন হয়েছে, অনেকে আরো উদ্ধত হয়েছেন, অনেকে একটু অভিজাত বিলাসী জীবনযাপন করার বিষয়টা অনেকে নজরে এসছে, হঠাৎ করে তাদের টাকা পয়সা অনেকে বেড়ে গেছে। কিন্তু হাদির মধ্যে সেই ধরনের আসে নাই, সে সাধারণের কাতারে ছিল, সে সাধারণের সাথে সাধারণের জন্য রাজনীতি করেছেন। এই জন্য মানুষ তাকে এত পছন্দ করতো। এই জন্য আমরা দেখেছি যে তার মৃত্যুর পরেও অসংখ্য মানুষ তার জানাজায় অংশগ্রহণ করেছে, তার জন্য দোয়া করেছে, এখনো করছে। সুতরাং এখান থেকে আমাদের আসলে শেখার অনেক কিছু আছে, ভালো অনেক কিছু শেখার আছে। আর আরেকটা যেটা বললাম যে আমাদের খুব নির্দিষ্ট করে কিছু বোঝার বিষয় আছে। আমরা যখন বলি যে ভারতীয় আধিপত্যবাদী আচরণ, তখন আমরা ঠিক আসলে কি কি বিষয় এখানে মিন করছি এবং কি কি বিষয়ের পরিবর্তন দেখতে চাই। আমরা কি পুরো বিষয়টা বলছি ভারত বাংলাদেশ সম্পর্ক? কারণ সেখানে তো অনেক অনেক কিছু আছে, সেখানে ভারতের অনেক কন্ট্রিবিউশনও আছে। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, এরপরে ঠিক কোন কোন আচরণ আমরা সমস্যা হিসেবে দেখি সেটাকে আইডেন্টিফাই করা জরুরি। সেখানকার সমস্যা যেগুলো সেটা আইডেন্টিফাই করা জরুরি। সেখানে আগে যারা করেছেন, যেমন ধরেন আমাদের গত 15 বছর যারা ক্ষমতায় ছিলেন, তারা কেন করেছেন নির্বাচন, সেটা নিয়ে আপনার অনেকগুলো প্রশ্ন আছে। তিনটি নির্বাচনে ভারতের ভূমিকা, ভারত সে সময় কি বলেছেন, এগুলো নিয়ে প্রশ্ন আছে। এবং এখন কি বলছে যদি আমরা তুলনা করি, তাহলে সেটা নিয়ে অনেক প্রশ্ন আছে। এবং সেটা কিন্তু আসলে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পররাষ্ট্র উপদেষ্টা খুব স্পষ্ট করেই বলেছেন। এবং সুতরাং এইভাবে সরাসরি যে বিষয়গুলোতে সমস্যা
সেই বিষয়গুলোকে আইডেন্টিফাই করে সেটাকে তুলে ধরতে হবে, এবং আমরা কি চাই সেটা আমাদের নির্দিষ্ট করে বলতে হবে যে আমরা এটাকে এইভাবে দেখতে চাই। আমরা ভারসাম্যমূলক সম্পর্ক বলতে কি বলি, কি মিন করতে চাই সেটা বলতে হবে যে আমরা এখানে এইটা চাই, আমরা এইটা চাই না। এবং তাহলে সাধারণ মানুষের জন্য যদি এটাকে পরিষ্কার করে বলা যায় তাহলে আমার মনে হয় এটা অনেক সহজ হবে। এবং এখানে যারা বাইরে থেকে এবং ভেতরে যারা এখান থেকে সুবিধা নিতে চান, যারা এটাকে ব্যবহার করে নিজের স্বার্থ সিদ্ধি করতে চান এবং মব উস্কে দিয়ে মানুষের আসলে ক্ষতি করে তাদের স্বার্থ সিদ্ধি করতে চান, সেটাকে বন্ধ করা যাবে। আর সরকারের দিক থেকে আমার কাছে মনে হয়েছে যে সরকার একটু একটু না, অনেক দেরিতে আসলে রেসপন্স করছে। এটা হয়তো আরো অনেক ভালো একটা রেসপন্স সিচুয়েশন হতে পারতো, কিন্তু একটু যদি আমরা দেখি যে বা প্রশ্ন করি যে কেন এরকমটা হচ্ছে বা কেন এই ধরনের ঘটনাগুলো ঘটে যাচ্ছে, তার আগে যেখানে অনেকে অনুমানও করতে পারছে কিন্তু এরপরেও ঘটনাটা আটকানো যাচ্ছে না, একটা আগুন দেওয়ার ঘটনা, একটা হামলার ঘটনা আটকানো যাচ্ছে না। একটা বিষয় আমি এখানে একটু হাইলাইট করতে চাই, সেটা হচ্ছে যে আমাদের জুলাই পরবর্তী সময়ে উপরের দিকে অনেক পরিবর্তন ঘটেছে। আমি বলবো যে প্যাকেজিং এ অনেক পরিবর্তন ঘটেছে, মানে অনেক উপদেষ্টারা দায়িত্ব নিয়েছেন, কিন্তু আমাদের বিশাল একটা ব্যুরোক্রেসি আছে, আমাদের একটা আমলাতন্ত্র আছে, যারা আসলে দেশ পরিচালনার সাথে এবং সিদ্ধান্ত মাঠ পর্যায়ে বাস্তবায়নের ক্ষেত্রে তারা মূল ভূমিকাটা রাখেন। কিন্তু এদের রিক্রুটমেন্ট কখন হয়েছে, এরা এরা যে ডেলিভারি করছেন, এদের রাষ্ট্রের স্বার্থ দেখার কথা, কিন্তু এরা কি আসলে সবসময় সেটা দেখছেন? এবং প্রত্যেকে নিজ নিজ দপ্তরে সেটা আপনার আসলে একটু বোধহয় পর্যবেক্ষণ করা, মূল্যায়ন করার এখন একটা সময় এসছে। কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের প্রচন্ড দুশ্চিন্তা আছে। সাধারণ মানুষ আমার কাছে মনে হয় এখন একদমই সন্তুষ্ট না, কারণ কেউ রেসপন্স করছে না। পুলিশের ব্যাপারে প্রচন্ড একটা হতাশা কাজ করছে, রেসপন্স করছে না। সুতরাং নিরাপত্তার দিক থেকে দেখা যাচ্ছে সব সময় আসলে শেষ পর্যন্ত আর্মিকে এসে দায়িত্ব নিতে হচ্ছে, কিন্তু সেটা তাদের তো প্রাইমারি কাজ না। এবং আমার পূর্ববর্তী বক্তা বলেছেন গোয়েন্দা সংস্থার ব্যর্থতা, অবশ্যই সেখানে আপনার যদি তারা তাদের দায়িত্ব পালন করতেন, সজাগ থাকতেন, এবং এই ধরনের শঙ্কা কিন্তু অনেকের মধ্যেই ছিল। আপনি যদি আমাদের পত্রিকাতে যেসব লেখা নিয়মিত প্রকাশ হচ্ছে একটু যদি খেয়াল করেন, শঙ্কা কিন্তু সবসময় ছিল। এক নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে, নির্বাচনী পরিস্থিতি বাংলাদেশে কখনোই কিন্তু খুব সবসময় যে ইয়ে ছিল, শান্তিপূর্ণ ছিল তা না। কিন্তু তার মানে এই না যে এত বড় বড় ঘটনা ঘটবে এটা সবাই প্রেডিক্ট করবে, কিন্তু মানে সেই প্রস্তুতি, কোনো একটা কিছুর আশঙ্কা করে যে একটা প্রস্তুতি নেওয়া, একটু আগাম এটাকে প্রতিরোধের ব্যবস্থা করা, সেই এটা আসলে দেখা যাচ্ছে না এখনো। তো সেখান থেকে আমি বলবো যে জনমনের এই শঙ্কাটা সরকার যদি একটু আমলে নেন তাহলে হয়তো অনেক অঘটন প্রতিরোধ করা সম্ভব। এখনো একটা অনেক বড় দুর্ঘটনা ঘটেছে, কিন্তু আসলে এরপরে আরো 2 দিন আমরা সামনে যেন আর এরকম কোনো দুর্ঘটনা না ঘটে, স্বাভাবিকভাবেই সেই প্রস্তুতি সরকারের থাকা দরকার বললে, তাই না? আপনি মনে হয় কথাটা বলছেন। আপনি আমার সঙ্গেই থাকুন। আমরা আমাদের জনাব সালাউদ্দিন আছেন, ওনার সাথে এখন একটু কথা বলার চেষ্টা করব। জনাব সালাউদ্দিন, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি আরে ভাই, শুনতে পাচ্ছি, বাট আপনার বোধহয় মিট করতে হবে, আপনার এটা ইকো হচ্ছে। আপনাকে যে প্রশ্নটি রাখতে চাই, আপনি তো পুরো দিন সংবাদপত্রের সাথে জড়িত থাকেন, শরীফ ওসমান হাদির বিষয়েও আপনার নিজের কোনো মতামত বা নিজের কোনো ব্যাখ্যা থাকতে পারে, পাশাপাশি এই মুহূর্তে দর্শকদের জন্য আপনার কিছু বলার আছে কিনা, কোনো নতুন তথ্য বা নতুন সংবাদ আছে কিনা? না, আমি তো একটু লেটে আসছি, আর সব বক্তব্য আমি শুনতে পারিনি। তারপরে যেটা বিশেষ করে মাহবুব ভাই এবং তার রেফারেন্সে যে কথা বললেন, আমি সম্পূর্ণ মাহবুবের সাথে একমত। বাট বাংলাদেশের যে প্রেক্ষাপট এখন যেটা আমরা দেখছি, এখন জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। আর এখানে আমাদের যে কথাগুলো বারবার আসছে যে ভারতীয় আধিপত্যবাদ, ভারত বাংলাদেশ সম্পর্ক, আগের সরকারের যে কর্মকাণ্ড, সব মিলিয়ে আমাদেরকে বুঝতে হবে এখানে কে বেনিফিশিয়ারি হচ্ছে, কেন হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা হলো যে মাহবুব যেটা বললেন যে আসলে যে হাদির যে মৃত্যুটা, তার পরিবারের তো ক্ষতি হয়েছেই,
এটা জাতির জন্য, দেশের জন্য আরো অপূরণীয় ক্ষতি হয়েছে। এবং হাদি যে দৃষ্টান্তগুলো আমাদের কাছে রেখে গেল, সেই দৃষ্টান্তগুলো এই সংস্কারের জন্যই কিন্তু আমরা আমরা আমাদের সন্তানরা জীবন দিয়েছে। এই হাদি যেসব নেচার বলেন, তার কথাবার্তা বলেন, তার বক্তব্য বলেন, তার পরিবর্তনের যে চাওয়াগুলোর কথা বলেন, এগুলোই কিন্তু সংস্কার হওয়া দরকার। সেই সংস্কারের জন্যই কিন্তু হাদি আজকে প্রাণ গেছে। কিন্তু আমাদের এই যে মাহবুব ভাই যেটা বললেন, যে অনেকের মধ্যে আমরা দেখছি যে তরুণদের মধ্যে অনেক নেতা আজকে অনেক নাকি কোটিপতি হয়ে গেছে, শোনা যায়, খবর আসছে। জানি না ইন ফিউচারে আমরা কোন তথ্য পাবো। এগুলো আমরা শোনার জন্য কিন্তু এই সংগ্রামটা হয় নাই, এই জুলাই যোদ্ধার যুদ্ধ করে নাই। এই প্রবাসীরা কিন্তু এত আন্দোলন করেনি, তাদের শ্রম সময় ব্যয় দিয়ে কিন্তু এই প্রবাসীরা কিন্তু অনেক আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। সেই ক্ষেত্রে আমি বলবো যে এই সময়ে আমার যেটা মনে হয়, দলমত নির্বিশেষে ব্যক্তির চেয়ে যে দল বড়, দলের চেয়ে দেশপ্রেম, দেশপ্রেমে আমাদেরকে উদ্বুদ্ধ না হতে পারলে কোনো কিছুই আমরা কিন্তু এগিয়ে যেতে পারবো না। আপনার মধ্যে যদি দেশপ্রেম কাজ করে, অটোমেটিক আপনার মধ্যে সততা আসবে। আমি যেটা বিশ্বাস করি, আপনার মধ্যে পরমত সহিষ্ণুতা আসবে, আপনার মধ্যে শৃঙ্খলাবোধ আসবে, আপনার মধ্যে রাজনৈতিক সচেতনতা আসবে, আপনার মধ্যে যে কূটনৈতিক যে চাওয়া পাওয়া যেটা থাকে। আমি ভারতের বিরুদ্ধে গরম গরম কথা বলতে হবে না, এগুলো একটু প্রসেস থাকতে হবে, একটু বিপদে ধৈর্য ধরতে হবে। অধৈর্য হয়ে গেলে কিন্তু আপনি আরো ফাঁদে পা দিবেন, এরকম আমার কাছে মনে হয়। সেই কারণে আমি বলবো যে আর এখন দেখেন, পাল্টাপাল্টি অনেক কথা আমরা শুনছি। আমার বিরুদ্ধে আজকে যে কথা হচ্ছে, 2 দিন পরে দেখা যায় আমার বিরুদ্ধেই অনেক খবর হয়ে গেছে। আমরা দ্বিমুখী চরিত্র, আমরা বিশেষ করে যারা রাজনীতি করেন, তাদের চরিত্র দ্বিমুখী হয়ে গেছে, সুবিধাবাদী হয়ে গেছে। আমার পক্ষে, আমার দলের পক্ষের জন্য যে কথা দরকার, যখন যেটা দরকার সেটা আমরা বলছি, কিন্তু পরবর্তী আবার ভুলেই যায় যে আমি আগে কি বলেছিলাম, এখন আবার কি বলছি। এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই সচেতনভাবে উপলব্ধি করতে হবে। তাহলে আমরা যতই মুখে বলি, অন্তরের বিষয়টা যদি আমরা প্রকাশ করতে না পারি, মুখের কথা দিয়ে দেশ রক্ষাও হবে না, আর আমাদের সৌহার্দ্য সম্প্রীতি বৃদ্ধি হবে না, আমাদের সংস্কারও হবে না। জনাব ধন্যবাদ সালাউদ্দিন, সবাইকে। আপনাকে ধন্যবাদ। আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। জনাব মাহবুব, আপনাকে বলবো, আপনার যদি কিছু বলার থেকে একদম ছোট করে বললেন, আমরা অনুষ্ঠান শেষ করব। আমি আসলে যেটা বলতে চাই, আমাদের বোধহয় জাতি হিসেবে এখন অনেক বেশি ঐক্যবদ্ধ থাকতে হবে। আর বাংলাদেশের জন্য গণতান্ত্রিক পথে ফিরে আসার কোনো বিকল্প নেই, আমাদের নির্বাচন মুখী হতে হবে। সুতরাং একটি গ্রহণযোগ্য নির্বাচন, একটি শান্তিপূর্ণ নির্বাচন অবশ্যই হওয়া প্রয়োজন। যে সরকার অলরেডি একটা তারিখ ঘোষণা করেছেন 12ই ফেব্রুয়ারি, এবং আমাদের সবার সরকারকে সহযোগিতা করা উচিত যেন নির্বাচনটি সুষ্ঠুভাবে হতে পারে। এবং এটি বানচাল করার যে কোনো ষড়যন্ত্র আসলে আমাদের প্রতিহত করার চেষ্টা করা উচিত। জনাব নূর হোসেন, আপনি মনে কিছু বলতে চান, বলতে পারেন ছোট করে। মাহবুব ভাইয়ের কথা থেকে বলতে চাচ্ছি একটু। সেটা হচ্ছে, পরশু রাতে যখন জ্বালাও পোড়াও হচ্ছিল, তখন আমরা আসলে খুব ভেঙে পড়ছিলাম, মর্মাহত হয়েছিলাম যে আসলে আমাদের এই দেশকে নিয়ে, জাতিকে নিয়ে স্বপ্ন দেখার, ভালো কিছু করার, নতুন কিছু দেখার আসলে সুযোগ আছে কিনা, আমরা কি আবার পুনরায় চিন্তা করবো কিনা। কিন্তু গতকাল 10 লাখ বা 15 লাখ যে সংখ্যক মানুষই হয়েছে রাজধানীতে, এটা দেখার পরে এবং এই এত জমায়েতের পরও কোনো ধরনের নেতিবাচক কোনো কাজে কেউ জড়ায় নাই, কোনো ধরনের বিশৃঙ্খলা কোথাও হয় নাই, কোনো ধরনের ধ্বংসাত্মক কিছু যে হয় নাই, এটা দেখার পর আবার আমি একটু আশাবাদী হয়ে পড়েছি। এবং আমি যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে, যথাযথ নেতৃত্ব, সঠিক নির্দেশনা যদি দেশের মানুষকে আপনি দিতে পারেন, তাহলে মানুষ আহামরি মানে কোনো ধরনের ধ্বংসাত্মক কাজে যাবে না। মানুষ সত্যি সত্যি দেশকে ভালোবাসে। এবং গতকালকে যেটা ঘটেছে, একজন উস্কানিদাতার ফেসবুক পেজ বন্ধ ছিল, এবং ওই উস্কানিদাতার উস্কানি বন্ধ ছিল। আমার কাছে আমি যেটা বুঝতে পেরেছি, মোটামুটি অনেক কিছু শান্ত হয়ে গেছে। এবং আমাদের নেতৃত্ব পর্যায়ে যারা রয়েছেন, গতকাল যারা ইনকিলাব মঞ্চের থেকে নির্দেশনা দিয়েছেন বা আরো যারা যারা ছিলেন তাদের পক্ষ থেকে যে নির্দেশনা দিয়েছেন, মানুষ এটা পুঙ্খানুপুঙ্খভাবে পালন করছে। এবং একটা বিষয় যদি আপনি খেয়াল করেন, পার্লামেন্টের সামনের যে মাঠটা, মাঠের মাঝখানে একটা ফুলের বাগানের মতো করে গোল একটা সাজানো জিনিস ছিল, এবং মানুষ সেটি পর্যন্ত নিরাপদ রাখতে পেরেছে। এর হচ্ছে আমাদের মানে আশার দিক আর কি। এটা বলেছেন জনাব মাহবুব রহমান, জনাব নূর হোসেন, জনাব সালাউদ্দিন, আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের এই আয়োজনে থাকার জন্য। দর্শক, সত্যিকার বাংলাদেশ, সমৃদ্ধশালী বাংলাদেশ আমরা সবাই চাই। আমরা চাই দেশ এগিয়ে যাক। আমরা চাই এমন একটি জাতি, যে জাতি বুক উঁচু করে সারা বিশ্বে দাঁড়িয়ে যাবে। আমরা সেই জাতি। অতএব আমরা সবাই একত্রিত হই, দল মত নির্বিশেষে সবাই একত্রিত হয়ে দেশকে ভালোবেসে এগিয়ে যাই। শরীফ ওসমান হাদির এই মৃত্যুর পরেই এটাই হোক আমাদের প্রতিজ্ঞা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাইম টেলিভিশনের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।